প্রিয় দর্শক, ভোটের মাঠে কথার লড়াই হবে এটাই স্বাভাবিক, কিন্তু এবারে মাত্র দুদিনেই ভোটের মাঠে যে কথার লড়াই আমরা দেখছি সেটা অনেকটা উদ্বেগজনক পর্যায়ে পড়ে গেছে। জানি না সামনের দিনে কি হবে। আমি রেজানুর রহমান, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সাংবাদিক কলামিস্ট মাহবুব আজিজ। শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। দৈনিক প্রথম আলো, বিএনপি জামায়াত মুখোমুখি, প্রচারের শুরুতেই উত্তাপ। আমাদের কোনো কার্ড নেই, আপনারাই আমাদের কার্ড, নির্বাচনী জনসভায় শফিকুর রহমান। মানুষ ভালো পরিবর্তন চায়, তারেক রহমান বলেছেন। দৈনিক সমকাল, প্রতিশ্রুতি দিয়ে ভোটের যাত্রা, বাস্তবায়নের পথরেখা অস্পষ্ট। রিভিউ করার সুযোগ দেখছে না আইসিসি, ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত। দৈনিক যুগান্তর, ভোটের মাঠে কথার লড়াই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ভাষণ থেকে জনসভায় তারেক রহমান, নির্বাচিত সরকার এই সমস্যার সমাধান করতে পারে। উত্তরবঙ্গের নির্বাচনী সভায় জামায়াত আমির, ভোট ডাকাতি রুখে দিতে হবে। কালের কণ্ঠের শিরোনাম, ভোটে তরুণরাই নির্ধারক। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক মা ফ্যামিলি কার্ড পাবেন। ভাতা নয়, বেকারদের সম্মানের কাজের ব্যবস্থা করা হবে। উত্তর 4 জেলায় জামায়াত আমিরের ঘোষণা। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের, সিদ্ধান্তহীন ভোটাররাই হবে কিংমেকার। মানবজমিনের শিরোনাম, আপনারাই আমাদের কার্ড, পঞ্চগড়ের শফিকুর রহমান। ভাষানটেকের সমাবেশে তারেক রহমান, মানুষ একটি পরিবর্তন চায়। প্রস্তাবিত পে স্কেল, আয় বৈষম্য বাড়বে, সাধারণ মানুষ চাপে পড়বে। আমাদের সময়, শান্ত মাঠে কথার উত্তাপ। খবরের কাগজের শিরোনাম, প্রবাসী আয়ে নেতিবাচক প্রভাব, ক্ষমতায় গেলে কৃষি ও বস্তিবাসীর উন্নয়নে কাজ করবে বিএনপি, রাজধানীতে জনসভায় তারেক রহমান। আমার দেশ, দেশ জুড়ে নির্বাচনী উৎসব। আজকের পত্রিকার শিরোনাম, ধর্ম অতীত নিয়ে টানাটানি, দুই পক্ষের ভোটের লড়াই, জামায়াতের কার্ড নেই, ভোটাররাই কার্ড। নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে এবারের ভোট, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। আলোকিত বাংলাদেশ, হ্যাঁ ভোটের পক্ষে গণজোয়ার। রূপালী বাংলাদেশ, সময় এখন দেশ গড়ার, ভাষানটেকের জনসভায় তারেক রহমান। দৈনিক করতোয়া, গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, শফিকুর রহমান বলেছেন। তরুণদের কর্মসংস্থান ও বস্তিবাসীর পুনর্বাসনে কাজ করবে বিএনপি, ঢাকায় নির্বাচনী জনসভায় তারেক রহমান। সময়ের আলোর শিরোনাম, প্রচারে উত্তাল, অলিগলি রাজপথ, ব্যতিক্রমী প্রচার মঞ্চে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি। উত্তরবঙ্গ হবে কৃষিভিত্তিক শিল্পের সমৃদ্ধ রাজধানী। দুই নেতার দুই ধরনের বক্তব্য। শুরুতেই যেটা বলছিলাম মাহবুবাজি, যে নির্বাচনে তো কথার লড়াই হবে, এই ধরনের জাতীয় নির্বাচনে কথার লড়াইটা হয়, কিন্তু এবারে কথার লড়াইটা অনেকটা ব্যক্তিগত আক্রমণের মধ্যে গত 2 দিনের মধ্যে আমরা শুনতে পাচ্ছি। যেমন বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক মা ফ্যামিলি কার্ড পাবেন, এটার আবার প্রতিবাদমূলক আরেকটি কথা বলেছেন জামায়াত আমির, আমাদের কোনো কার্ড নেই, আপনারাই আমাদের কার্ড। জি, যেটা হচ্ছে যে এটা তো খুব প্রত্যাশিত যে যারা প্রতিদ্বন্দ্বী দলের নেতারা একে অপরের বিরুদ্ধে কথা বলবেন, জি, একে অপরের প্রসঙ্গে কথা বলবেন। তো যেটা হয়েছে যে 22 এবং 23 তারিখ এই দুদিন আমরা নির্বাচনী প্রচারণা দেখলাম। 22 তারিখ থেকে শুরু হলো, খুব বেশি সময় নেই, 2-3 সপ্তাহ। 10 তারিখ মানে 12 তারিখে নির্বাচন, 10 তারিখে কিন্তু শেষ করে দিত। ওদিকে 10 দিন, এদিকে 8 দিন, 18 দিনের নির্বাচনী প্রচারণা। তো যেটা হতে পারত যে বিএনপি এবং যে প্রধান রাজনৈতিক দলগুলো যার যার ইশতেহার, যার যার ম্যানিফেস্টো, এইগুলো নিয়েই সামনে আসবার প্রত্যাশা ছিল সকলেরই, এবং বিএনপির চেয়ারপারসন কিন্তু প্রথম দিকে তাই বলছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, এবং অন্যান্য যেই তার নানান রকম পরিকল্পনার কথা বলছিলেন। কিন্তু যা হয় ভোটের উত্তাপে এটা পরস্পর একদম ব্যক্তিকেন্দ্রিক আলোচনায় চলে গেছে, এবং এটা খারাপ না, চলুক। কারণ হচ্ছে একটু পরস্পরের সম্পর্কে কথা বললে আমরা অনেক সত্য কথা তো জানতে পারি। বিএনপির চেয়ারপারসন যখন ইতিহাস নিয়ে বলছেন, যখন দেশের প্রধান যেই বা অনেক বিতর্কিত বিষয়গুলো নিয়ে একটা সরাসরি কথা বলছেন, ভালো লাগছে তো শুনতে। আমার তো মনে হয় যে এই বিষয়গুলো সরাসরি আসা খুব উচিত। আর রেখে লাভ কি?
একের প্রতি আরেকজনের যে সরাসরি কথাবার্তাগুলো, এগুলো রাজনীতিতে স্পষ্ট হয়ে যাওয়া, অবস্থানগত যে একটা স্পষ্টতা, সেটা তো তারেক রহমান করছেন। ওদিকে জামাতও কিন্তু তারা একদিকে যেমন শরিয়া আইনের কথা বলছিলেন তাদের বিগত 4-5 দশক ধরে, এখন কিন্তু নির্বাচনের আগে তারা স্পষ্ট করছেন না, বরং এই বিষয়গুলো আলোচনায় চলে আসছে যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে কি তারা শরিয়া আইন করবে কিনা। তারা কিন্তু এখন আপত্তি জানাচ্ছে যে তারা করবে না, শরিয়া আইন তারা পালন করবে না, জারি করবে না। কিন্তু তাহলে যদি নির্বাচনে তারা জিতেই যায়, তখন কি হবে? জয়ের পর তারা কি করবে? এই বিষয়গুলো যদি তাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো থেকে আসে, খারাপ হয় না কিন্তু। না, আপনি বলছেন যে খারাপ হয় না কিছু, এবং যেটা আপনি একটু আগে বললেন যে এ ধরনের আলোচনা হবে, আলোচনার মধ্যে হয়তো আমরা একেবারে আরো পরিষ্কার হব যে কে কি বলছে, সেটা তো একটা ব্যাপারই। ভোট ডাকাতির কথা উঠছে, কেউ কেউ বলছেন এবারে ভোট ডাকাতি করতে দেওয়া হবে না। তা এরকম একটা পরিস্থিতি, সুন্দর একটা নির্বাচনের কথা মাননীয় প্রধান উপদেষ্টা বারবার বলে যাচ্ছেন, সেখানে ভোট ডাকাতির কথা উঠছে কেন? এটাও আসলে এক ধরনের বলা যায় যে সেফগার্ড থেকে বলা। তাই ধরুন যে বিএনপির নেতারা যখন বলছেন যে জামাতকে একটি আসনও দেওয়া হবে না ঢাকায়, অথবা দাঁড়াতেই দেওয়া হবে না, সেটাও কিন্তু খুব রাজনৈতিক বক্তব্য নয়, যেটা অতি আত্মবিশ্বাসের ফলে মনে হচ্ছে যে অনেক অতি আত্মবিশ্বাসী একটি কথা। আবার আপনার মনে পড়বে যে 91 সালে বিএনপি কিন্তু এরকম একটি পরিস্থিতিতে আওয়ামী লীগ বলেছিল যে বিএনপি 20% ভোটও পাবে না, সেবার কিন্তু বিএনপি জিতে গিয়েছিল। কাজেই এই বিষয়গুলো কিন্তু রাজনৈতিক বাহাস এবং এখন অতি আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসী কথাবার্তাগুলো আসলে খুব বেশি জরুরি নয়। তার চেয়ে অনেক বেশি জরুরি যে নিজেদের সম্পর্কে বলা, অথবা বিরোধী দলের দুর্বলতাগুলোকে নিয়ে বলা, সেটাই বেশি সঙ্গত হতো, এই ধরনের আত্মবিশ্বাসী কথাবার্তা বলা। তবে যেটা এবার একটা বেশি আমরা খেয়াল করছি যে বিএনপির যে প্রচারণায়, বিএনপির চেয়ারপারসন যখন যাচ্ছেন বিভিন্ন জায়গায় কথাবার্তা বলছেন, অনেক প্রচলিত ধারায় যেভাবে আমাদের রাজনৈতিক নেতারা কথা বলতেন, তার এবারের ইন্টারাকশন কিন্তু একটু অন্যরকম। তিনি মঞ্চে ডেকে নিয়ে আসছেন, চলে যাচ্ছেন, রসিকতা করছেন, নানান হিউমারাস অনেক কথাবার্তা বলছেন, প্রশ্ন উত্তর দিচ্ছেন, এবং জিনিসগুলো যেন আমাদের নেতাদের তুলনায় একটু অন্যরকম, অনেক বেশি সাবলীল, অনেক বেশি স্বতঃস্ফূর্ত। সেই তুলনায় আমরা জামায়াত অথবা এনসিপি অথবা অন্যান্য প্রতিদ্বন্দ্বী দলের নেতাদেরকে কিন্তু অনেক কনভেনশনাল কথাবার্তা বলতে দেখছি। সেখানে কিন্তু একটু আরও যখন সামনের দিকে যাবে এই ব্যাপারগুলো আরও চোখে পড়বে। যে আমরা তো প্রত্যাশা করছিলাম অন্তত তরুণদের যে দল এনসিপি, তারা হয়তো প্রচারণায় নতুন ধরনের কোনো রীতি বা কথাবার্তা বলবেন। সেই একই ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ, যে ভোট ডাকাতি। কিন্তু আপনি কি মনে করেন যে ছাতার নিচে তারা ঢুকলো, সেই ছাতার নিচে থেকে কি আপনি যে প্রত্যাশা করছেন সেটা কি তারা বলতে পারবে? যে এই যে ছাতাটা কিন্তু খুব যে দীর্ঘস্থায়ী হবে এমনও মনে হচ্ছে না। ছাতাটা মনে হচ্ছে উচ্চ কক্ষে যে 30টি আসন নিয়ে তারা গেল জামাতের সঙ্গে, এবং জামাতের যে পার্সেন্টেজ ভোট, এটা নিয়ে যদি উচ্চ কক্ষে কিছু আসন পাওয়া যায়, তারপরে হয়তো এনসিপি তাদের মতো করেই কথাবার্তা বলবে মনে হয়। খুব বেশি ছাতার নিচে থাকবে এরকম কিন্তু মনে হয় না। কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা তো আগেই বলে দিলেন যে এদের মধ্যে কেউ কেউ মন্ত্রী হবে, কেউ কেউ শিক্ষামন্ত্রীও হবে, না কেউ কেউ এমপি হবে, কেউ কেউ শিক্ষামন্ত্রীও হবে। এটা আমরা আসলে তার এক ধরনের ওই যে মোটিভেশনাল স্পিকিং এই জায়গা থেকে আমরা দেখতে পারি যে উনি তরুণদেরকে উৎসাহ দিয়েছেন। কারণ কোনো রাষ্ট্রপ্রধান কিন্তু নিজেই যদি কোনো একটা দলে চলে যান, তাহলে তো আর রেফারির দায়িত্ব পালন করা হয় না, নিশ্চয়ই তিনি সেই ব্যাপারে সজাগ আছেন। এটা তাদেরকে অনুপ্রেরণা দেওয়া, এক ধরনের পিঠ চাপড়ানো বলেই আমরা ধরে নেব। নিশ্চয়ই তরুণ ভোটাররাই এবার নির্ধারক হবে, এবং আরেকটি রিপোর্ট হয়েছে সিদ্ধান্তহীন ভোটাররাই হবে কিং মেকার। হ্যাঁ, তা হবে। কারণ হচ্ছে দেখুন যে বড় একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এই নির্বাচনে অনুপস্থিত, তাদের যে বিপুল সংখ্যক কর্মী সমর্থক আছেন,
তারা এবার নির্বাচনে কোথায় যাবেন? তাদের তো একটা একটা এক্স ফ্যাক্টর বলা যায় যে আসলে কোন দিকে তারা এবার ভোটটা দেবেন। অনেকে বলছিলেন যে শুরুর দিকে তারা হয়তো জামাতের দিকে যেতে পারেন, যে একটা ঝামেলা পাকিয়ে দিই, বিএনপির বিরুদ্ধে যাই। কিন্তু যতই নির্বাচন ঘনিয়ে আসছে, বিএনপির যে কথাবার্তা, রাজনৈতিক যে অবস্থান তারা নিয়েছে, বিশেষ করে ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ প্রসঙ্গ, এই সব কিছু মিলে মনে হচ্ছে যে আগামী দিনে ভোটটা হয়তো বিএনপির দিকেই যাবে, আওয়ামী লীগের ভোটটা। আবার অনেকে মনে করছেন যে না, তারা কোনো দিকে না গিয়ে এলাকা ভিত্তিক যারা বেশি কাজ করবেন, এলাকাতে যেহেতু ভোটটা এলাকা ভিত্তিক, এবং ঢাকার বাইরে যদি আপনি দেখুন যে সব কিছুই কিন্তু একেবারে তাদের নিজস্ব কিছু সমস্যা কেন্দ্রিক অনেক বিষয়গুলো সামনে চলে আসছে, যার কাছে ভোটাররা বেশি মনোযোগ পাবেন, বেশি স্পেস পাবেন, এক ধরনের নিরাপত্তা পাবেন, তার দিকেই তো যাবে না, এবং সেটা অনেক বেশি সেটা হতে পারে। যেমন জামাতের আমির গতকাল 5 জেলায় বা উত্তরবঙ্গের সফর করলেন এবং জনসভায় বক্তৃতা দিলেন, এবং তিনি সেখানে ওই অঞ্চলের উন্নয়নের কথা খুব দ্ব্যর্থহীনভাবে বলেছেন যে এতদিন এই এলাকায় উন্নয়ন হয়নি, আমরা ক্ষমতায় এলে এই উন্নয়ন ঘটাবো। তো তো নিশ্চয়ই আমরা বিএনপির তারেক রহমান কিন্তু ইতিমধ্যে বলেছেন যে সিলেটে যেতে একসময় 4 ঘন্টা লাগতো, তিনি যখন এর আগের বার গেছেন, এইবার 10 ঘন্টা লেগেছে। উনি কিন্তু এইভাবেই কথা বলেছেন এবং বারবার বলেছেন যে আপনারা অনেকেই তো যুক্তরাজ্যে গেছেন, বিভিন্ন সময় সিলেটে উনি বক্তব্য রেখেছেন, তো ওখানে যাওয়ার সময় মনে হয়েছে না যে আমার দেশটা কখন এরকম হবে সবকিছু দেখে। তার মানে ওই বিভিন্ন সিলেটিরা যেহেতু খুব বেশি লন্ডনে যাতায়াত করেন, ওই হিসেবে তিনি লন্ডন এখন ঠিক আছে, মানে নেতারা যেভাবে এখন স্বপ্ন দেখাচ্ছেন আমাদের, উত্তরবঙ্গের কথাই যদি বলি, জামায়াতের আমির যেভাবে বললেন, তাতে যদি তারা ক্ষমতায় আসেন, আমরা তো আশা করতেই পারি উত্তরবঙ্গ ফলে ফুলে ফসলে উন্নয়নে একদম ভেসে যাবে। এই যে প্রতিশ্রুতির জায়গাগুলো বা সিলেটের প্রতিশ্রুতি বা এখন যারা যেখানে প্রতিশ্রুতি দিচ্ছে, আমরা কি বিশ্বাস করতে পারি এই প্রতিশ্রুতিগুলো রক্ষা হবে? নিশ্চয়ই। আমাদের তো আসলে প্রত্যাশা থাকবে যে যেই গণতন্ত্র এবং বাক স্বাধীনতা, জবাবদিহিতার জন্যে মানুষের এত আন্দোলন, এত রক্তপাত, আমাদের নেতৃবৃন্দ দায়িত্বপ্রাপ্ত হলে সেই বিষয়গুলো মনে রাখবেন। আজ যারা তা বলছেন, তা নিশ্চয়ই তারা ইশতেহারে লিখিতভাবেও বলবেন। তারা যতখানি মানুষের জন্য সুবিধা এবং নানান রকম মর্যাদা এবং যেই সমস্ত বিষয়গুলো তারা বলছেন, এগুলো তারা যতখানি পরিপূর্ণভাবে পালন করতে পারবেন, আগামীতেও তো তাদেরকে জনতার সামনে অবশ্যই। এই জন্যই তো গণতন্ত্রের সৌন্দর্যটা এইখানে, যে আপনি বলে পালিয়ে যাবেন তা তো না, আপনি বলে আবার আপনাকে ভোটের সামনে দাঁড়াতে হবে। এবং এই জায়গাগুলোতে মানুষের যে অধিকারগুলো, সেগুলো যদি যারা ঠিকমতো বাস্তবায়নের পক্ষে থাকেন, তাহলে কিন্তু অনেকটা কাজ হয়। আপনি যদি দায়িত্ব প্রাপ্তির পর যদি মনে করেন যে না, এখন আমরা রাজা হয়ে গেলাম, আমরা তো মানুষের কথা শুনবো না, তখন কিন্তু বিরোধটা বাধে। আচ্ছা মাহবুব আজিজ, একটা প্রসঙ্গ তুলতে চাই। যুক্তরাষ্ট্রের মনোভাব জামাতকে নিয়ে কি, সেটা পত্রপত্রিকায় ওয়াশিংটন পোস্টে বোধহয় রিপোর্ট হলো, এবং আজকে ফরহাদ মোজাহার বলেছেন যে জামায়াত সম্পর্কে যুক্তরাষ্ট্রের মনোভাব নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। আমার একটা ছোট্ট প্রশ্ন, কিন্তু তিনি যে প্রশ্নটা তুললেন, তার যে অনুসারীরা যাদের নিয়ে আন্দোলন করলেন তিনি, তারা তো জামাতেই ঢুকে গেল। তাহলে উনি কি প্রশ্ন করলেন, কাকে কি প্রশ্ন করলেন? আসলে যেটা হয়েছে কি, যে যুক্তরাষ্ট্র এখন যেভাবে বলছে যে জামাতের ব্যাপারে তারা অনেক বেশি আগ্রহী, বন্ধুত্ব সম্পর্ক, এবং যুক্তরাষ্ট্রের যেই ধরনের আধুনিক রাজনৈতিক চিন্তা ভাবনা তাদের দেশে আমরা দেখি, তার সাথে কি জামায়াতের এই শরিয়াপন্থী রাজনীতি কি করে সম্পর্ক? প্রসঙ্গটা সেই জন্যই তুললাম আপনার। এবং দেখুন যে আজকে যখন এই আধুনিক তরুণরা গিয়ে জামাতের সঙ্গে জোট বেঁধেছে, তখনও কিন্তু আমাদের কাছে এই প্রশ্নটাই সামনে এসে দাঁড়িয়েছে, তাহলে কি ভোটে সিট প্রাপ্তিটাই বড়, এখানে আদর্শগত আর কোনো বিষয় নয়, চেয়ারের জন্য? সেটাই তো। এই জায়গাগুলোতে যুক্তরাষ্ট্রের যে ব্যাপার, যুক্তরাষ্ট্রের কাছ থেকে তো সবসময়ই আমরা দেখে এসেছি যে যারাই দায়িত্বে পায়, যারাই জয়ী হন, তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র একইভাবে কাজ করতে চায়। এবং এখানে তো আসলে তাই যাওয়া উচিত, যে সঙ্গত যে মানুষ চেয়েছে তারা সেটা করবে। তারপরে বাড়তি বলবাটার কি কারণে, সেটা আসলে খুব বেশি বোঝা যাচ্ছে না। তবে জামাত কিন্তু যখন যাকে প্রয়োজন তাকে সেভাবেই খুশি রাখবার চেষ্টা করে।
করে, যার কাছে আয় যখন বাবা, যায়। আয়। যে আমরা আপনার কাছে এসেছি তখন যুক্তরাষ্ট্রের মতো কথা বলবে, আবার যখন আপনার শরিয়া আইন যারা চালু করেছে আফগানিস্তানের সাথে কথা বলবার সময় তখন তারা বলবে যে আমরা শরিয়া আইন করব। তো সেই ক্ষেত্রে মানুষকেই আসলে যারা ভোটার তাদেরকেই নির্বাচন করতে হবে যে আপনারা একবার এক একজন যখন কথা বলে আপনারা সেটা করবেন, নাকি আপনারা যে পরিস্থিতি সবকিছু বিবেচনা করে ভোটটা দেবেন। ক্রিকেট নিয়ে তো নানা ধরনের কথা হচ্ছে এবং শেষ পর্যন্ত বলা হচ্ছে যে বাংলাদেশ আর সম্ভাবনা নাই বা টি-20 ক্রিকেট খেলার, কিন্তু নানা ধরনের প্রশ্ন উঠেছে, যেমন আর্থিক অনিশ্চয়তার সঙ্গে আছে আরও অনিশ্চয়তা। আইসিসিকে আবার সিটি দেবে বাংলাদেশ, তো এটার কি আরো কোনো সম্ভাবনা আছে নাকি? এটা আসলে এক ধরনের অপেশাদারিত্বের পরিচয় দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং এইটা এক ধরনের গোয়ার্তমির ফল। আপনার একটা আভ্যন্তরীণ ক্রিকেটে একজন মাত্র খেলোয়াড়কে খেলতে দেয়নি, এটা নিয়ে পুরো জাতি এবং দেশকে আপনারা একেবারে যুদ্ধংদেহী অবস্থায় দাঁড় করিয়ে দিলেন। তাহলে সাকিব আল হাসানকে যে আপনারাই খেলতে দিলেন না, তখন প্রশ্নটা কে তো আমাদের যে বড় দুজন প্লেয়ার সাকিব এবং মুস্তাফিজই তো আইপিএলে খেলতো, তো সাকিবকে তো আপনি বাংলাদেশ ক্রিকেট দলেই খেলতে দিলেন না, তখন সেটা ফ্যাসিস্টের দোসর। আর এখন ভারতীয় আধিপত্যবাদ। তার মানে এই জন্য রাজনৈতিক বাহাসগুলো দাঁড় করিয়ে আসল জায়গাটি শূন্যতার দিকে চলে যাচ্ছে। এবং তারা তো এসছেন কয়েকদিনের জন্য, এই অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো চলে যাবেন এই 15-20 দিন পরে চলে তারপরে যাবে। তারা চলে যাবেন, যার কাজে চলে যাবেন, এবং তখন আবার দেখবো যে তারা তাদের মতো করে কথাবার্তা বলছেন। মাঝখান থেকে কি হলো, আমাদের যে তিল তিল করে গড়ে ওঠা যে ক্রিকেটটা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছিল সারা পৃথিবীর সামনে, তাকে কিন্তু আমরা ম্লান করে দিলাম। আসলে গলাবাজি কিংবা যুক্তিহীন কথাবার্তা বলবার আগে একটু ডেস্কওয়ার্ক করে নেওয়া দরকার। যে পাকিস্তান যখন 23 সালে বিশ্বকাপ খেলতে গেল ভারতের মাটিতে, তখন তো তারা কিন্তু তাদের মর্যাদার বিষয়টি মাথায় রেখে যে দেশের ক্রিকেট আগে। পাকিস্তান প্রয়োজন মতো কিন্তু ঠিকই ভারতে মাটিতে খেলতে যাচ্ছে, আর বাংলাদেশ তার যে পরিস্থিতি সবকিছু মিলিয়ে আইসিসির সঙ্গে, আইসিসি নেতৃত্ব দেয় কারা? ভারতে আইসিসির যে আয়ের 60 থেকে 70% আসে ভারত থেকে। তো ভারতের সঙ্গে যুদ্ধ করে আমরা আইসিসিতে টিকতে পারবো? সেখানে তো ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া তারা যা বলে সেভাবেই হয়। এখন আমরা একটা জঙ্গলে যদি থাকি, যে বনের রাজার সঙ্গে তো আসলে ফাইট করলে চলবে না, আমরা বুঝতে হবে যে আমরা আপনি যেটা বলতে চাইছেন যে কৌশল অবলম্বন করা অবশ্যই দরকার। ফাইট মানে কি, আপনাকে তো একটা জিনিস কৌশল করতে হবে। আমরা ফাইট করব, তার মানে আমরা আমাদের দেশের স্বার্থ বিসর্জন দেব না। আমরা তো অবশ্যই দেশের স্বার্থ সামনে রাখবো, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কোন জায়গায় কতটুকু কখন। আমরা ধীরে ধীরে, যেটা কূটনীতির কথা বলা হলো, যে ক্রিকেট কূটনীতিটা, সেটা আমরা না করে আমরা প্রথম দিনই কি বলে দিলাম আমরা কিন্তু খেলবো না। আমরা খেলবো না কোথায়? মুস্তাফিজকে একটা আভ্যন্তরীণ ক্রিকেট খেলায়, এটা তো আরো অনেক প্লাস মাইনাস আছে কিন্তু, যেটা কিন্তু তারা এর আগে সাকিব যখন যতবার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, তারা কিন্তু সাকিবের ইন্টারভিউটা ঠিক মতো নেয়নি ক্রিকেটে। এবং তারা এক ধরনের, যেমন পাকিস্তানের সকল খেলোয়াড় কিন্তু আইপিএলে নিষিদ্ধ, এখন বাংলাদেশও সেই পথে যাচ্ছে। কাজে এই জায়গাগুলো আমাদের ক্রিকেট কূটনীতির মাধ্যমে নিয়ে আসতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি জানি না ভবিষ্যৎ, আমরা ওই যে বলি, আমি বারবার এই অনুষ্ঠানে বলেছি, ক্রিকেট হাসলেই বাংলাদেশ হাসে, সেই হাসিটা কি মিলিয়ে যাবে না, নিশ্চয়ই না, কারণ আমাদের আগামী দিনের যারা আসবেন তারা নিশ্চয়ই দায়িত্ব নেবেন। মাননীয় প্রধান উপদেষ্টা খুব দ্ব্যর্থহীনভাবে বলেছিলেন রোহিঙ্গাদের ব্যাপারে, যে আপনারা আগামী ঈদে আপনাদের দেশে যে ঈদ করবেন, তো সেটা তো আমরা দেখলামই না। এখন আবার রোহিঙ্গাদের বাঙালি বলে মায়ানমার তাদেরকে বাঙালি বলে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তো ঠিক আছে, কি এর ভবিষ্যৎ কি? এই জায়গাতেও কিন্তু ওই যে পেশাদারিত্বের জায়গাটিকে বারবার আমরা সামনে নিয়ে আসতে চাই। আসলে কথা তো অনেকই বলা যায়, কথা আমরা একটা বলে দিলাম, কিন্তু সেটার বাস্তবসম্মত যদি একটা পরিস্থিতি না থাকে, সেটা তো সত্যের থেকে অনেক দূরে অবস্থান করে। আপনার যেখানে তারা বারবার এখানে ধাক্কিয়ে এদিকে পাঠিয়ে দিচ্ছে, সেই জায়গায় বললাম যে আগামী তারা ওখানে করবে, এটার বাস্তবতা কোথায়? তো সেই জায়গায় আমাদের সরকারের উচিত এই পরিস্থিতিটাকেও বিশ্ব কূটনীতির দিকে নিয়ে যাওয়া, যে রোহিঙ্গাদের সাথে আমাদের যে সম্পর্কটি, এবং এটা কি করে তারা এইভাবে পারে। কিছুদিন পর এরকম একটা পরিস্থিতি হচ্ছে। আর এখন যেহেতু আমাদের সামনে নির্বাচনটির থেকে চোখ ঘুরিয়ে দেবার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক অনেক ষড়যন্ত্র আছে, কারণ এগুলোর সময় এখন নয়, যথেষ্ট হয়েছে এবং অনেকদিন ধরে এই ঘটনাটা ঘটছে। এটা যেটা বললেন, এগুলোর সময় এখন নয়। এই যে পে স্কেল দেওয়ার কথা হলো সরকারি চাকরিজীবীদের,
তো আকাশচুম্বী যে স্বপ্ন দেখানো হলো, এটার ভবিষ্যৎ কি? নিশ্চয়ই এখন এটা সম্ভব, এটা সময় নয়। কারণ হচ্ছে যেই সরকারটি আসতে যাচ্ছে রাজনৈতিক সরকার, তার ঘাড়ে আপনি একটি এত বড় একটা গন্ধম পর্বত সমস্যা দিয়ে চাপিয়ে দিলেন। দিয়ে আপনি চলে যাবেন, তা তো হয় না। আর দেশের 20% মানুষও বোধহয় এই সরকারি চাকরিতে থাকে না। তো এই আর আর বাকি সবাইকে যদি আপনি একদিকে ফেলে শুধু সরকারি প্রত্যেকটা স্কেল এরকম 100 ভাগ 115 ভাগ বাড়িয়ে দেন, তাহলে দেশে যে একটা বড় Balance. ধরনের ইমব্যালেন্স তৈরি হবে। এবং অন্যান্য যে বেসরকারি খাতগুলো আছে তারা তো ধুঁকছে, সেই জায়গায় যদি হঠাৎ করে একটি অংশ এত বড় হয়ে যায়। এবং আমরা দেখলাম যে একটি খবরে উপদেষ্টাবৃন্দই কিন্তু খুব আপত্তি জানিয়েছেন যে এটা কি এরকম বেতন কমিশন হচ্ছে। কাজেই যারা একটু বুঝদার তারা কিন্তু কখনোই এই জিনিসটা মানবেন না যে দেশের মধ্যে এত কেন ups জানি and না downs জানি তৈরি না হয়। অলরেডি রোজার আগে চিনি, ছোলা এবং চালের দাম অলরেডি বেড়ে গেছে। হ্যাঁ, 1-1.5 মাস আগে থেকে প্রতিবারই রোজার আগে বাড়ে। এই একটা একটা আওয়াজ দেন ব্যবসায়ীরা যে দেখুন রোজা আসছে, সেই ব্যাপারটি। কিন্তু এখনো যেহেতু সবাই নির্বাচনমুখী, এই সময় বোধহয় অর্থনীতির ব্যাপারগুলো খুব বেশি চোখে পড়ছে না, কারণ অলরেডি কিন্তু চালের দাম বেড়েছে এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দামগুলো বেড়েছে। এবং সেই জায়গায় যদি আবার সরকারি যারা চাকরিজীবী তাদের বেতন এত বেড়ে যায়, ওই সাধারণ মানুষদের তো বেঁচে থাকা, এখন সরকারি চাকরিজীবীরা কিন্তু আর সাধারণ মানুষ না, অসাধারণ মানুষ, কারণ তারা সরকারকে টিকিয়ে রাখে। তা আমাদের সাধারণ মানুষদের কি হবে? অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ক্রিকেটের কথা উঠলো। আমাদের ক্রিকেট কি আসলে হারিয়ে যাবে কিনা সেটা নিয়ে নানা প্রশ্ন দেখা দিচ্ছে। আমরা কি একটু সহনশীল হতে পারতাম কিনা এ প্রশ্ন দেখা দিয়েছে। দ্রব্যমূল্যের কথা উঠলো, রমজান এলেই দ্রব্যমূল্য বাড়ে, মানে এটা কি এবারও হবে? ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খোদা হাফেজ।